নমস্কার, আমি আবার সেই একই বিষয় নিয়ে এসেছি, স্পোকেন ইংলিশ নিয়ে। তো আমি এই বিষয়টা নিয়ে বারে বারে আলোচনা করতে চাই এই কারণে যে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের থেকে পিছিয়ে থাকি শুধুমাত্র এই কমিউনিকেশন স্কিলের অভাবে। অনেকেই ভালো ইংরেজি লিখতে পারেন বা ভালো বোঝেন অন্যদের কথা শুনলে, কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে তাদের অসুবিধা হয়। আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি। পরবর্তী ক্ষেত্রে যখন ইংরেজি শিখতে শুরু করি অনেকটাই নিজে নিজেই শিখতে হয়েছিল, কারণ তখন এত চিপ ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, এবং যেহেতু বেশি বয়সে শিখতে শুরু করি সেজন্য সেরকম কারো কাছ থেকে সাহায্য পাইনি। তা আমার মনে হয় যে অনেকেই বিষয়টাতে আগ্রহী, কিন্তু অনেকেই লজ্জা পায় বা খুব হেজিটেট ফিল করে, এবং সেই কারণে অনেকের মনের ইচ্ছাটাকে দমন করে নেয়, সাপ্রেস করে। দে সাপ্রেস দেয়ার ডিজায়ার টু বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার। বাট ইট ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভাষা ছাড়া আর কিছুই নয়। তো বাঙালিরা যদি, আমি বারে বারেই বলি, বাঙালিরা যদি শুনে শুনে হিন্দি শিখে ফেলতে পারে তাহলে ইংরেজি কেন নয়? যদিও বা একটু তফাৎ হলো, আমাদের আশেপাশে হিন্দি বলার লোকজন সবসময় থাকে। উই ক্যান অ্যাবজর্ব আওয়ার সেলফ ইন দ্য হিন্দি এনভায়রনমেন্ট, উই ক্যান সাবমার্জ আওয়ার সেলফ, বাট we can absorb the Hindi language from our surroundings, because we often meet with those kind of people who speak Hindi, whose native language is Hindi, and we can submerge in the Hindi speaking environment. But there is no such opportunity in case of English. তো হিন্দি মধ্যে আমরা নিজেকে সহজেই চারপাশে হিন্দি কথা বলার লোক পাই এবং ইমিটেট করতে পারি, সাবকনসাস বা কনসাস মাইন্ডে শিখতে পারি। সেই সুযোগটা ইংরেজিতে কম পাই, কিন্তু আজকের দিনে চিপ ইন্টারনেটের দৌলতে সেই বিষয়টা ক্ষতিপূরণ করা সম্ভব। কারণ আমরা অনায়াসেই একটা ইউটিউব চ্যানেল থেকে বা লাইভ ভিডিওস থেকে হিন্দিতে ও ইংরেজিতে অনেক ভালো ভালো লেসেন্স বা ভালো ভালো স্পিকারদের কথা শুনতে পারি। কিন্তু সমস্যা হলো, অনেক মোটিভেশনাল স্পিচ শোনার পরেও, অনেক ভালো ভালো ইংরেজি লেসেন্স জানার পরেও, অনেক ভালো অ্যাকসেন্ট কীভাবে বলতে হয়, কী করে ফ্রেজ, অনেক নতুন নতুন ফ্রেজ জানার পরে কোন ওয়ার্ডের ক্ষেত্রে কোন সেন্টেন্সের সঠিক ইংরেজি কী, এইসব অনেক সুন্দর সুন্দর ভিডিও আজকাল অ্যাভেলেবেল রয়েছে। তা থেকে আমরা খুব অনায়াসেই অনেক কিছু শিখেও ফেলি। তা সত্ত্বেও কোথায় যেন বলতে গেলে সে বলাটা আর হয়ে ওঠে না। সো ওয়াই ইজ ইট সো? Why can't we speak even after knowing so many things about this language? We are passionate enough, we have enough knowledge, we can understand others, even we can write an essay on any topic. We understand fully when we read an article, newspaper, storybooks, anything. But even after that, we can't find it easy to speak. When we try, that time we feel so much hesitated that it seems that we have no knowledge about this thing. তো অনেক কিছু জানা সত্ত্বেও কথা বলতে গেলে কিছুই মাথায় আসে না। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমরা আমাদের ব্রেনকে রপ্ত করাইনি যে সেই নলেজগুলোকে রিয়েল টাইমে ইউজ করার। তার সমাধান হলো প্র্যাকটিস। আর 2 নম্বর হলো, আমরা যখন নিজেকে বিব্রত বোধ করি, যে লোকে হাসছে, এইসব চিন্তা করি, দ্যাট টাইম অ্যাকচুয়ালি আওয়ার ব্রেন স্টপস ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট। তো তখন আমাদের ব্রেন কাজ করাটাই বন্ধ করে দেয়, লিটারেলি। তো এর সমাধান কি? এর সমাধান হচ্ছিল, আপনি যখন শিখতে শুরু করবেন, ডোন্ট বদার অ্যাবাউট হোয়াট আদার্স উইল সে। তখন আপনি এই জিনিসটা প্রথম চিন্তা করা বন্ধ করে দিন যে অন্যেরা কি ভাববে। আপনি একটা কমফোর্টেবল পরিবেশে, হয় নিজের সাথে নয় কিছু ক্লোজ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করুন। ভাঙা ভাঙা ইংরেজিতে হলেও, পুরো সেন্টেন্স ইংরেজিতে না হলেও কিছুটা বাংলা কিছুটা ইংরেজি, এইভাবে আপনারা ইংরেজি বলা শুরু করুন। আর গ্রামার, অনেকেরই একটা সমস্যা হলো, ঠিক কতটা গ্রামার জানতে হবে, ঠিক কতগুলো নিয়ম জানতে হবে। তো আমি বলবো যে একেবারে সাঁতার আপনি ডাঙায় শিখে নিয়ে পুকুরে নামবেন, দ্যাট ইজ নট পসিবল। আপনাকে জলে নেমেই হাত পা ছুটতে হবে এবং ধীরে ধীরে সাবলীল হয়ে উঠতে হবে। আপনি বাইকে সব কিছু চালানো অফলাইন, বাইকে না বসেই শিখে নেবেন, তারপরে বাইক চালানো শুরু করবেন, ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল। Whenever you start your bike, that time you will feel that you are not capable of doing this, and ultimately it will be very hard for you to control that two-wheeler. But if you live
and if you just come down of the bike, then from the bike, then you cannot learn. তো আপনি প্রথম বাইক চালাতে গেলে বা সাইকেল চালাতে গেলে আপনি যতই আপনার জ্ঞান থাকুক না কেন, দেখবেন আপনি টাল সামলাতে পারছেন না, মনে পড়ে যাবেন দু একবার, বা কাঁপতে থাকবে, খুব কঠিন একটা কাজ মনে হবে। তো যদি সেই পরিস্থিতিতে আপনি চালানোটা শেখার চেষ্টাটা ছেড়ে দেন, তাহলে কোনো দিনই শিখতে পারবেন না, তা আপনার যতই নলেজ থাকুক। কিন্তু আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন যে না, আমি চেষ্টা চালিয়েই যাব, 2-4 দিনের মধ্যেই শিখে ফেলা যায়, এবং পরে হাঁটা চলার মতনই সাঁতার বা বাইক চালানোটাও স্বাভাবিক হয়ে যায়। তো ঠিক সেরকমই ইংরেজি বলার ক্ষেত্রে, ইংরেজিটা সব থেকে বলা হলো প্রিজুডিসেস। আমাদের একটা ধারণা হলো যে অ্যাজ উই ওয়ার অ্যাকচুয়ালি রুলড বাই দ্য ব্রিটিশ, so we think it's a superior language. It's a language, not superior. So it is just like another language like Hindi, Malayalam, Tamil. Don't consider it as superior, and it has nothing to do with your intelligence. তো আপনাদের বুদ্ধিমত্তার সাথে এর কোনো লেনদেন নেই। ইংরেজিতে যদি আপনি একটা ভুল করেন, তাতে আপনি ছোট প্রমাণিত হচ্ছেন না, কখনোই না। গাড়ি চালানো শিখতে গিয়ে আপনার স্টার্ট বন্ধ হয়ে গেলে কখনোই আপনি একটা ইনফেরিয়র কমপ্লেক্সে ভোগেন না। ঘোড়া চালানো শিখতে গিয়ে ঘোড়া যদি আপনি পড়ে যান, তাতেও আপনি নিজেকে ইনফেরিয়র মনে করবেন না। তাহলে কেন একটা ভাষা শিখতে গিয়ে ভুল হলে আপনার নিজেকে ছোট বলে মনে হয়? আপনার পরিচয় তো শুধু একটা ভাষা নয়, আপনি নিশ্চয়ই অন্য আপনার গুণাগুণ আছে যেগুলোর জন্য আপনি সমাজে পরিচিত। সো one person is watching right now, so please let me know who are you. Please put a comment. একজন ভিজিটর আছেন, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন যেন আমি বুঝতে পারি আপনি কে, কোথা থেকে দেখছেন। যাই হোক, আমি আলোচনা করছিলাম কীভাবে ইংরেজি বলা শুরু করা যায়। প্রথম কথা হলো, ইংরেজি যখন আমরা বলতে শুরু করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত বেশি সম্ভব ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে শুরু করব। সেটা মিনিংফুল হোক আর না হোক, গ্রামাটিক্যালি কারেক্ট হোক বা না হোক, যে কোনো একটা কন্ডিশন থেকে আমরা শুরু করতে পারি। এবার এটা তো গেলো প্রাথমিক স্টেজ। তাই বলে কি আমরা মানে গ্রামার ছাড়াই ইংরেজিতে কথা বলতে থাকতে পারবো কি? তো সেটাও সম্ভব নয়। গ্রামার আমাদের শিখতেই হবে, কারণ ভুল গ্রামার দিয়ে আমরা বেশিক্ষণ কাজ চালাতে পারবো না। অনেকেই বলে যে গ্রামার জানা জরুরি নয়। আসলে তখন তারা বলতে চায় যে গ্রামার জানা জরুরি নয়, বলতে চায় যে গ্রামার বই পড়ে গ্রামার শেখাটা জরুরি নয়। আপনি সরাসরি কারোর কথা শুনে সেখান থেকে সরাসরি নিয়মগুলো ক্যাচ করতে পারেন। যেমন আমরা হিন্দিটাও ঠিক বলি, কিন্তু হিন্দি গ্রামার না পড়ি, হিন্দি স্কুলে না গিয়ে, কারণ উই ডিরেক্টলি লার্ন হোয়াট টু সে। কিন্তু আসলে কেউই ভুল গ্রামার দিয়ে কিছু ইউ ইজ মাই ফ্রেন্ড এটা কেউ বলবে না, আই আর এ গুড বয় এটা কেউ বলবে না। সে গ্রামার পড়ুক আর না পড়ুক, কারণ জীবনে সে কোনোদিন শুনে নিয়ে যায় আই আর বা ইউ ইজ। ঠিক আছে, তো তারা তাহলে কোথা থেকে শেখে আই অ্যাম বা ইউ আর? শুনে শুনে শিখে নেয়, বই থেকে না শিখলেও। যাই হোক, তাহলে গ্রামারটাও জরুরি। তো আজকে আমি একদম জিরো লেভেল থেকে শুরু করছি। এবার গ্রামার শেখার ক্ষেত্রে প্রবলেমটা হলো, যারা যে নিয়মটা জানেন সেই নিয়মগুলো চর্চা করলে তাদের ক্ষেত্রে বোরিং লাগে। আবার খুব একটু হাই স্ট্যান্ডার্ড, মানে যে হয়তো কথা ক্লাস 5-এর ক্লাস 9 পর্যন্ত অঙ্ক জানে, তাকে হঠাৎ 12-এর অঙ্ক বললে তার বোরিং লাগবে, আবার 6-এর অঙ্ক বললেও বোরিং লাগবে। কিন্তু প্রত্যেকের লেভেল আলাদা আলাদা, তো সঠিক কে কোন লেভেলে রয়েছে এটা জানা সম্ভব নয়। তাই আমি একদম বেস লেভেল থেকে, লেভেল 0 থেকে শুরু করার চেষ্টা করছি। ধরে নিচ্ছি একদম প্রথম থেকে আমরা শিখতে চলেছি। এবার যাদের নিয়মগুলো জানা আছে তারাও যদি ধৈর্য ধরে শোনেন, তাহলে পরে নিয়মটা জানা থাকলেও নিয়মটাকে কীভাবে ব্যবহার করতে হয় রিয়েল টাইমে, সেটা হয়তো বুঝতে একটু সুবিধা হবে। তাই আমি প্রথম আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো অ্যামিজারের কখন কোনটা হয়। আমরা সবাই জানি আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়। এই দুটো সাবজেক্ট বাদ দিলে বাকি ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে একজন হলে ইজ, হি, সি, ইট, অনেকজন হলে আর, দে আর, উই আর, রাম অ্যান্ড শ্যাম আর। ঠিক আছে, তো মনে রাখার সোজা বুদ্ধি হচ্ছিল একজন ইজ, অনেকজন আর। কিন্তু আই আর ইউ এর ব্যতিক্রম। আই একজন হলেও ইজ বসবে না, এম হবে। আর ইউ একজন বোঝালেও আর, অনেকজন বোঝালেও আর। এবারে অ্যামিজার দিয়ে আমি কি করবো, নিয়মটা তো আমি জানি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, অ্যামিজার দিয়ে কয়েক হাজার সেন্টেন্স তৈরি করা যায়। অ্যামিজারের ব্যবহারগুলো কি আগে সেটা বুঝতে হবে। অ্যামিজার আমার মনে হয় 4 রকমভাবে ব্যবহার হয়, তার মধ্যে তিন রকম খুব বেশি রকমভাবে ব্যবহার হয়। যেমন হওয়া বোঝাতে অ্যামিজার, হি ইজ মাই ফ্রেন্ড, দে আর গুড সিঙ্গার্স, দে আর গুড প্লেয়ার্স, দে আর মাই নেইবার্স।
তারা আমাদের প্রতিবেশী, ঠিক আছে, আমি ওই হি ইজ অ্যান অনেস্ট পারসন, সে একজন সৎ ব্যক্তি। তো শুধু হয় বোঝাতে অ্যামিজারের আমরা ব্যবহার করি, তারপরে কিন্তু কোনো ভার্ব থাকে না। এবার অ্যামিজারের পরে দুরকম ভার্ব বসতে পারে যদি আরেকটা ভার্ব থাকে অ্যামিজারের পর। সেটা কীরকম? সেটা একটা হতে পারে আইএনজি থাকতে পারে অ্যামিজারের পরের ভার্বটা, কি বোঝাতে? কোনো কাজ চলছে বোঝাতে। যেমন ইউ আর ওয়াচিং দিস ভিডিও রাইট নাও, আপনি এই ভিডিওটি এখন দেখছেন। আই অ্যাম লিসেনিং, আমি শুনছি। দে আর গোয়িং, তারা যাচ্ছে। হি ইজ কামিং, উই আর স্ট্রাগলিং, আমরা সংগ্রাম করছি। আই অ্যাম অ্যাপিয়ারিং, আই এম এক্সাম দিস ইয়ার, আমি পরীক্ষায় বসছি এবছর। তো এরকম কোনো কাজ চলছে বোঝাতে, এখন বর্তমানে চলছে বোঝাতে সাবজেক্টের পরে অ্যামিজার হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। আরেকটা ব্যবহার হলো প্যাসিভ অর্থে, মানে যখন সাবজেক্ট কাজটা করে না কিন্তু কাজের পরিণামটা ভোগ করে, তখন সাবজেক্টের পরে অ্যামিজার বসে, তারপরের যে ভার্বটা বসে সেটা সাধারণত পাস্ট পার্টিসিপল, ভার্বের তৃতীয় রূপ বসে। যেমন ইউ আর ইনস্ট্রাক্টেড টু কাম, the students are instructed, or the students are asked, students are requested। আপনারা অনেক সময় প্রসেসিংয়ে পড়েছেন বা নোটিশে পড়েছেন, আপনাদেরকে ছাত্রদেরকে বলা হয়, ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয় অমুক দিন উপস্থিত থাকতে, অমুক জায়গায় নাম লেখাতে, অমুক জায়গায় টাকা জমা দিতে। এখানে ছাত্ররা কিন্তু নির্দেশ দেওয়া কাজটা করে না। কে নির্দেশ দেয়? না স্কুল কর্তৃপক্ষ, সেটা উজ্জ্ব আছে, ঠিক আছে। যে ক্ষেত্রে সাবজেক্ট কাজটা করে না, কাজের পরিণামটা ভোগ করে, যেমন গাছ কেটে ফেলা হয়, বায়ুমণ্ডলকে দূষিত করা হয়, এখানে গাছ বা বায়ুমণ্ডল সাবজেক্ট, সে কিন্তু দূষিত করা বা কাটা কাজটা করছে না, সে নিজে পরিণামটা ভোগ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়। একটা ছোট্ট উদাহরণ দিই যেটাতে বোঝাটা খুব সুবিধা হবে। যেমন আই বিট, আই অ্যাম বিটেন। আই বিট মানে আমি পেটাই, আমি অন্য কাউকে পেটাই, আমি কাজটা করি। আর আই অ্যাম বিটেন মানে আমাকে পেটানো হয়, আমি চুপচাপ বসে আছি, আমাকে কেউ এসে মেরে গেল, আমার চোখ মুখ ফুলে গেল, আমি ব্যথা পেলাম, আমি এখন কষ্ট করছি, কষ্ট ভোগ করছি। এখানে আমি সাবজেক্ট, কিন্তু আমি কাজটা করলাম না, পেটানোর কাজটা, আমার পেটানোর ফলটা ভোগ করছি। সো ইন দ্যাট সেন্স, যেখানে সাবজেক্ট কাজ করে না, কাজের পরিণাম ভোগ করে, সেসব সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্স বলা হয়। এবং সেটা যদি বারে বারে হয়, সিম্পল প্রেজেন্টে হয়, তার দ্বারা অর্থে, তখন সাবজেক্টের পরে অ্যামিজার হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আরেকটা কি হতে পারে? চলছে তার আবার প্যাসিভ। যেমন আমরা বলতে পারি প্রতিনিয়ত গাছ কেটে ফেলা হচ্ছে, এভরিডে ট্রিজ আর বিং কাট ডাউন, গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। কন্টিনিউয়াসও আছে, আবার কারোর দ্বারা করছে, এবং কারোর দ্বারা হচ্ছে বোঝাতে অ্যামিজারের পরে বিং হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মানে দ্বারা সেন্স, প্যাসিভ সেন্স, কিন্তু তার কন্টিনিউয়াস। আরেকটা নিয়ম কি হতে পারে? হয় বোঝাতে, যেমন মানে কথা আছে বোঝাতে, হি ইজ টু কাম, দে আর টু অ্যাটেন্ড দ্য পার্টি, টু থাকে, একটা ইনফিনিটিভ থাকে, সেটা সাধারণত মানে কথা আছে, আসবে, আমার কথা আছে, পার্টিটা অ্যাটেন্ড করবো, হয়তো করবো বা করবো না, এরকম বোঝাতে টু থাকে অ্যামিজারের পরে। সেটার ব্যবহার একটু কম। তাহলে মেন বেসিক ব্যবহার হলো শুধু অ্যামিজার থাকতে পারে কোনো সেন্টেন্সে হয় বোঝাতে, চলছে বোঝালে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, আর দ্বারা বোঝালে অ্যামিজারের পরে ভার্বের তৃতীয় ফর্ম পাস্ট পার্টিসিপল। আর একটা কন্টিনিউয়াসের প্যাসিভ, যেমন কোনো কাজ হচ্ছে কিন্তু কারোর দ্বারা ঘটার কাজটা হচ্ছে, যে সাবজেক্টটা লাস্ট সেন্টেন্সের শেষে উল্লেখ করা হয় বা কোনো কোনো সময় উল্লেখ করা হয় না। যেমন সবচেয়ে ভালো উদাহরণ ছিল, আপনারা প্ল্যাটফর্মে শুনে থাকবেন, দ্য প্যাসেঞ্জার্স আর বিং রিকোয়েস্টেড টু কিপ এ সেফ ডিস্টেন্স, যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে একটা সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে, হ্যাঁ, থ্রু ট্রেন যাবে, অমুক স্টেশনে স্টেশন মাস্টার, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে। তো এইভাবে সিম্পল অ্যামিজার দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করতে পারি। থ্যাংক ইউ।